রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল এখন পরিত্যক্ত ভবনে পরিণত। চিকিৎসার সেবা শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা। 1200 রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে বিভিন্ন হাসপাতালে। গাজীপুরে সুতার কারখানায় আগুন, পুড়ে গেছে সব মালামাল। 15টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। আম্বায়নের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হলো 4 দিনের বিশ্ব ইজতেমা। এক পক্ষের মাঠ ছাড়া ও অন্য পক্ষের আসার সময় নিরাপত্তা নিয়ে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থার মর্যাদা রক্ষা করা হবে। জার্মানিতে প্রবাসীদের সংজ্ঞায় প্রধানমন্ত্রী বললেন, নিজেদের কারণেই বিএনপির ভরাডুবি। এবং জাতীয় নির্বাচনে অনিয়মের অভিযোগে এ পর্যন্ত 74 বিএনপি প্রার্থীর মামলা আইনগতভাবে মোকাবেলা করা হবে বললেন ওবায়দুল কাদের। দেখছিলেন শিরোনাম, বাংলা সময়ের সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। 999-এ জরুরি কল আর সর্বস্তরের মানুষের আন্তরিক উদ্ধার তৎপরতায় রক্ষা পেল আগুন লাগা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 1200 রোগীর প্রাণ। তবে মাসখানেক আগে মহড়া হওয়া হাসপাতালের স্টোর রুমে কিভাবে লাগলো আগুন, তাৎক্ষণিকভাবে তার উত্তর মেলেনি। উত্তরের খোঁজে গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। হাসপাতালটির জরুরি বিভাগ চালু থাকলেও পুরোপুরি চিকিৎসা সেবা চালু হতে ঠিক কত সময় লাগবে তা এখনও বলতে পারছে না কেউ। রোগী না থাকায় হাসপাতাল ভবন যেন এক পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে। বৃহস্পতিবার বিকেল 5:30টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের স্টোর রুম থেকে লাগা আগুন তৃতীয় তলার শিশু ওয়ার্ড পর্যন্ত ছড়িয়ে পড়লে আতঙ্ক গ্রাস করে চিকিৎসাধীন 1200 রোগীসহ চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের। হাসপাতালের একজন গাড়ি চালক জাতীয় জরুরি হটলাইন 999-এ কল করে সাহায্য চাওয়ার পর পাল্টে যায় পুরো দৃশ্যপট। 999-কে ফোন দিছি, 999 আমাকে সম্বোধনা করছে, স্যার আপনার কি সহযোগিতা করতে পারি। তখন আমি বললাম যে আমার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগছে, এখানে ফায়ার সার্ভিসের ব্যবস্থা করেন আপনারা যত দূরত্ব পারেন, এবং আমাদের এখানে কিছু অ্যাম্বুলেন্সের প্রয়োজন। তবে তার আগে উদ্ধার তৎপরতায় হাত লাগান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও পাশের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগুন যখন সিভিয়ার আকার নিল তখন আমরা শুধুমাত্র মেডিকেল স্টুডেন্ট আর কিছু ভলেন্টিয়ার ছিল, তারা সবাই মিলে যত রোগী আছে তাদেরকে ট্রান্সফার করার ব্যবস্থা করছি। যেহেতু আমার কারেন্ট থেকে আমার আগুনের সূত্রপাত হয়েছে, সো কারেন্ট অফ করে দেওয়া হয়েছে এবং দেখা যায় ভিতরে এত অন্ধকার, তো আমরা সবাই মোটামুটি ঢুকলাম। সাথে বাহিরের যারা ছিল বা আমাদের হাসপাতালে যেহেতু কাজ চলতেছে অনেক কর্মচারী ছিল, ওরাও আসলো। 999-এর ডাকে সাড়া দিয়ে ঘটনাস্থলে হাজির হন র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরুতে পানি স্বল্পতার কারণে নিয়ন্ত্রণের যুদ্ধে বেগ পেতে হলেও 2.5 ঘন্টার মাথায় 16 ইউনিট দমকল কর্মীর চেষ্টায় বশমানে আগুন। আমাদের প্রথমে পানির স্বল্পতা ছিল, আগুনের সূত্রপাত আমরা শুনে স্টোরের ভিতর থেকে, ওখানে কোনো অনেক ফ্লেমেবল ম্যাটেরিয়াল আছে গ্রাউন্ড ফ্লোরে, এখান থেকে আগুনটা উপর দিকে চলে গেছে আসলে, বাট ডিটেইল ওটা আমরা তদন্ত করে বলতে পারবো। ছাত্র, শিক্ষক, পুলিশ সবাই সমবেতভাবে আমরা সবগুলো রোগীকে বের করে এনে বিভিন্ন আশপাশের হসপিটালগুলো থেকে অ্যাম্বুলেন্স এনে সব অ্যাম্বুলেন্সের মাধ্যমে অন্যান্য হসপিটাল এবং ক্লিনিকগুলোতে আমরা প্রেরণ করেছি। আগুন নিয়ন্ত্রণের লড়াইয়ের পাশাপাশি চলে রোগীদের সরিয়ে নেওয়ার কাজ। সরকারি বেসরকারি শতাধিক অ্যাম্বুলেন্স বিনে পয়সায় হাজারেরও বেশি রোগীকে পৌঁছে দেয় রাজধানীর বিভিন্ন হাসপাতালে। যখন আমরা খবর পেলাম যে সরদ্দিতে আগুন লাগছে, সরদ্দি হসপিটালে আগুন লাগছে, তখন আমরা সারা ঢাকা শহরে বেসরকারি অ্যাম্বুলেন্স ফোন দিয়ে দিলাম যে সমস্ত অ্যাম্বুলেন্স যাতে সরদ্দি হসপিটালে চলে আসে। আমাদের এখানে 1100 থেকে 1200 রোগী ভর্তি ছিল। আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। এই সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেলে আবার হসপিটাল চালু হবে। মাত্র কিছুদিন আগে অগ্নি নির্বাপনের মহড়া হওয়া হাসপাতালে আগুন লাগলো কেন? কেনই বা তাৎক্ষণিকভাবে আগুন নেভানো গেল না, এ প্রশ্ন অনেকের মনে। তার উত্তর খুঁজতে ফায়ার সার্ভিস গঠন করেছে 7 সদস্যের তদন্ত কমিটি। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আগুনের ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েন রোগী ও স্বজনরা। আকস্মিক ঘটনায় দুর্ভোগে পড়েন সেখানে চিকিৎসাধীন রোগীরা। আগুন লাগার পর তৎক্ষণাৎ সেখানকার রোগীদের স্থানান্তর করা হয়েছে ঢাকা মেডিকেল সহ রাজধানীর অন্যান্য হাসপাতালে। সাধারণ মানুষসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এড়ানো গেছে হতাহতের ঘটনা। রোগীদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ক্ষিপ্র গতিতে বের হচ্ছে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে।
আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই বেশিরভাগ রোগীকে পাঠানো হয় আশপাশের বিভিন্ন হাসপাতালে। একই সঙ্গে সেখানকার আইসিইউতে থাকা 10 রোগীকেও ঢাকা মেডিকেল সহ অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হয়। এ সময় কিছু রোগীকে অপেক্ষা করতে দেখা যায় হাসপাতালের বাইরের খোলা মাঠে। অগ্নিকাণ্ডের পর বিপাকে পড়েন চিকিৎসা নিতে আসা রোগীরা। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় দুর্ভোগ থেকে কিছুটা পরিত্রাণ পান রোগী ও তাদের স্বজনরা। আমি রোগী নিয়ে এখন কই যাবো, আমার হাতে তো 1 টাকাও নেই। আমার মানে সবগুলা কাগজপত্র টাকা পয়সা সবগুলা বেডে রয়েছে। আমার আম্মা 1.5 মাস যাবত ভর্তি, যদি আমার ছোট বোনটা না থাকতো এখানে আজকে তারও হারাইতাম। আমার পাশে অনেক রোগী ছিল, প্রায় 10-12 জন রোগী ছিল, আমরা একসাথে চলে এসেছি। ডাক্তাররা খুব ভালোভাবে রিসিভ করে অ্যাম্বুলেন্স থেকে টলে দিয়ে নিয়ে যায় ওখানে। সরকারি ভাবে আসছি, কোনো ফ্রি আছে, কোনো ভাড়া না, ওখানে অক্সিজেন অ্যাম্বুলেন্স ছাড়া ওখানে আমাদের অক্সিজেন দেওয়া হচ্ছে ফ্রি ভাবে। ঘটনার পরপরই কয়েক দফা সোহরাওয়ার্দী থেকে রোগীদের বিনা খরচে অ্যাম্বুলেন্সে করে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সহযোগিতা করেন কর্তব্যরত পুলিশ ও আনসার সদস্য সহ নিরাপত্তা কর্মীরা। আমরা ঢাকা মেডিকেলের থেকে প্রায় 50-60টা অ্যাম্বুলেন্স সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি। তারা রোগী ঢাকা মেডিকেলে নিয়ে আসছে, আবার নামিয়ে দিয়ে আবার ফিরা সোহরাওয়ার্দী হাসপাতালে চলে গেছে, আবার রোগী নিয়ে আসছে। এদিকে বাড়তি রোগী সামাল দিতে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে তৎপর ছিলেন ডাক্তার ও নার্স সহ সংশ্লিষ্ট সবাই। সব ধরনের সহযোগিতা দেন হাসপাতালের কর্তব্যরত কর্মকর্তা কর্মচারীরা। তারা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিল, সুতরাং তাদের যে চিকিৎসা আছে ওই চিকিৎসা আমরা কন্টিনিউ করব। আমরা যেহেতু এখন এই মুহূর্তে সোহরাওয়ার্দী হাসপাতালে তাদের থাকার ব্যবস্থাটুকু নয়, আমরা থাকার ব্যবস্থাটুকু দিচ্ছি। জরুরি পরিস্থিতি সামাল দিতে দায়িত্বের বাইরে থাকা চিকিৎসকরাও ছুটে আসেন হাসপাতালগুলোতে। ঢাকা মেডিকেলের পরিচালক জানিয়েছেন পুরো পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন তারা। যে সমস্ত মুমূর্ষু যারা আইসিইউ সাপোর্ট প্রয়োজন এবং যাদের লাইফ সেভিং সাপোর্ট দরকার ছিল তাদেরকে কিন্তু আমরা এখানে ম্যানেজ করেছি। মিনিমাম 8-10 জন পেশেন্টকে আমরা মনে করি যে অলরেডি তাদের লাইফ সেভ করেছি। এছাড়া অন্য পেশেন্ট যারা যেখানে আছে বিভিন্ন ওয়ার্ড ডিপার্টমেন্টে আমরা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি। সব ইম্পর্টেন্ট যারা প্রফেসর লেভেল, মিড লেভেল ডক্টরদের আমি মেসেজ দিয়েছি যে ইমিডিয়েটলি হাসপাতালে রাশ করার জন্য, এবং সেই মেসেজ পেয়ে প্রচুর ডক্টর এবং নার্স এবং আমার বিভিন্ন যারা এমপ্লয়িজরা রয়েছে তারা চলে এসেছে। এদিকে বিভিন্ন হাসপাতালে অতিরিক্ত প্রায় 1200 রোগীর সুচিকিৎসা নিশ্চিতে হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাপ্পি। ইমতিয়াজ, গতকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এখনো কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। এই হাসপাতালটিতে এখনো আতঙ্ক কাটেনি। এখানে যারা উৎসুক জনতা রয়েছেন এবং হাসপাতালের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু আমরা এখনো আতঙ্ক দেখতে পাচ্ছি। আমরা একটু ভেতরের অবস্থা একটু দেখাতে চাই যে এখানে এখনো কিন্তু উৎসুক জনতা রয়েছেন। একই সঙ্গে আমরা এখানে আসার পর খুব ভোরেই কিন্তু হাসপাতালটিতে আমি নিজে আসার পরে কিন্তু এখানে এসে সেই গতকালের যে অগ্নিকাণ্ডের পরের যে বিভিন্ন জিনিসপত্র যে পুড়ে গিয়েছে সেই পোড়া গন্ধ কিন্তু আমরা বাইরে বসে এখনো পাচ্ছি। এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে হাসপাতালটি থেকে যে তড়িঘড়ি করে যে হাসপাতালের যে রোগীরা ছিলেন সেই রোগীদেরকে বের করে আনার পরে এখনো কিন্তু সেই হাসপাতালের বাইরে যে করিডোর রয়েছে সেই করিডোরে এখনো বেড পড়ে আছে এবং বিভিন্ন রোগীরা কিছু কিছু রোগীদের দেখতে পাচ্ছি এখনো, বা হয়তো তারা রোগীদের স্বজন যারা এখন অপেক্ষমান এবং এই হাসপাতালের বেঞ্চে শুয়ে আছে। এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে সেই গতকাল রাত থেকে। অর্থাৎ এই হাসপাতালের এখনো ভেতরে যেসব জিনিসপত্র রয়েছে, একই সঙ্গে অনেক সব রোগী যেহেতু বাইরে চলে এসেছেন, অনেকেই গতকাল দাবি করেছেন যে তাদের জিনিসপত্র ভেতরে রয়েছে এবং সেই জিনিসপত্র থেকে শুরু করে হাসপাতালের নিরাপত্তার যে ব্যবস্থা রয়েছে সেটি নিশ্চিত করতে বিপুল সংখ্যক পুলিশ এখনো মোতায়েন রয়েছে। এবং আমরা এই হাসপাতালে এসে দেখেছি যে জরুরি বিভাগের কার্যক্রম কিন্তু এখনো তারা চালু রেখেছেন, কিন্তু অন্যান্য যে ওয়ার্ড রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। এবং আমরা এই হাসপাতালে আসার পরে গতকালে যেমনটা জেনেছিলাম যে ফায়ার সার্ভিসের যে সদস্যরা রয়েছেন তাদের একটি টিম কিন্তু থেকে গিয়েছিল। আমরা এসে কিন্তু ফায়ার সার্ভিসের সেই টিম আমরা দেখতে পেয়েছি এবং একই সঙ্গে আমরা ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ এখনো দায়িত্বে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন যে হাসপাতালের যে স্টোর রুমে আগুন লেগেছিল, এই স্টোর রুম থেকে দোতলা, তিনতলা হয়ে 4তলা পর্যন্ত কিন্তু সেই আগুন ছড়িয়েছে। এবং এই হাসপাতালের যে ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা রয়েছেন তারা জানিয়েছেন যে এই হাসপাতালের যে স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটার পর এখনো কিন্তু থেমে থেমে কিছু আগুন
তারা দেখতে পাচ্ছেন এবং দেখার পর সেখানে আবার তারা পানি দিয়ে নেবানোর চেষ্টা করছেন বলে এখনো জানিয়েছেন। এবং আমি একটু জানিয়ে রাখতে চাই যে এই হাসপাতালের অগ্নিকাণ্ডের পর এই ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে এই হাসপাতালের কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে হাসপাতালের চিকিৎসক সেবিকা এবং একই সঙ্গে আশপাশের যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের সাধারণ মানুষ কিন্তু সবাই নেমে এসেছিলেন এবং এসে এই ভয়াবহ সংকট থেকে মোকাবেলায় সবাই একযোগে কাজ করেছেন এবং এখানকার কমপক্ষে 1200 রোগীর তারা কিন্তু সরিয়ে নিয়েছেন। এবং শুধু এই হাসপাতালের লোকজন এবং সাধারণ মানুষই নয়, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্য সচিবও কিন্তু ছুটে এসেছিলেন। আরেকটি বিষয় আমি জানিয়ে শেষ করতে চাই, সেটি হচ্ছে এই যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক আজ বেলা 11টায় এই হাসপাতালের অগ্নিকাণ্ডের বিষয়ে সংবাদ সম্মেলন করবেন বারিধারায়। সেখানে তিনি কথা বললে আমরা কিন্তু আরো বিস্তারিত জানতে পারবো যে কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং কবে নাগাদ এই হাসপাতালটি আবার স্বাভাবিক হবে বা এর কার্যক্রম শুরু হবে। ইমতিয়াজ, এই ছিল রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ খবর। দর্শক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে গতকালকে লাগা আগুনের সর্বশেষ ঘটনা জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি। এদিকে গাজীপুরের চেরাগ আলীতে অ্যাননটেক্স গ্রুপের একটি সুতার কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের চেষ্টায় রাত 1:30টার পর আর নিয়ন্ত্রণে আসে আগুন। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত 9টার দিকে কিছু আগে হঠাৎই অ্যাননটেক্সের এই কারখানায় আগুন লাগে। এ সময় মুহূর্তে কারখানাটির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 15টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। বন্ধ থাকা এই কারখানায় আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আতঙ্ক মানে এদিকে আওয়াই গেছে না, আসাই গেছে না, এত গরম আসছিল ওই মাথায় যাওয়া, মানে মানুষ কোনো ভিড়তে পারে নাই। সাহসী কিছু ফায়ার ইউনিট আর কি এদিকে আর কি ওরা আসাই হাতে কোনো খবর নাই। গাড়িটা পার্কিং করে বাইরে গেছি, তখন খবর পাইছি যে আগুন লাগছে, তখন পরে ভিতরে এসে দিয়ে যে অবস্থা। আম্বায়নের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে 54তম বিশ্ব ইজতেমা। ফজর নামাজের পর মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম এই সমাবেশ শুরু হয়। আজ ইজতেমা ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে হবে জুমার নামাজ। তাবলিগ জামাতের দুপক্ষের মুরব্বীদের মধ্যে যে দূরত্ব হয়েছিল তা নিরসন করে এবার একদিন বাড়িয়ে টানা 4 দিন বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জোবায়েরপন্থীরা 16ই ফেব্রুয়ারি আখিরি মোনাজাত শেষে মাঠ ছাড়বেন। সাতপন্থীরা 17ই ফেব্রুয়ারি ফজরের নামাজের পর মাঠে প্রবেশ করে দুদিন ইজতেমা কার্যক্রম পরিচালনা করবেন। এদিকে ইজতেমায় আগত দেশি বিদেশি মুসল্লিদের নিরাপত্তায় প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এই মুহূর্তে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা প্রাঙ্গণে আছেন রিপোর্টার তোহা খান তামিম এবং শাহরিয়ার জামান দ্বীপ। ইজতেমার আরো খবর জানাতে আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি তামিমের কাছে। তামিম। ইমতিয়াজ, 54তম বিশ্ব ইজতেমার যে আনুষ্ঠানিকতা সেটি আসলে আজ ফজরের নামাজের পর আম্বায়নের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যে 54তম বিশ্ব ইজতেমার যে যাত্রা সেটি শুরু হয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি এই যে আম্বায়ন করছেন বাদ ফজর দিল্লির পাকিস্তানের মাওলানা, পাকিস্তানের যে শুরা সদস্য রয়েছে তাবলিগ জামাতের, সেই শুরা সদস্য মাওলানা জিয়াউল হক সাহেব তিনি আম্বায়ন শুরু করেছেন এবং তার সাথে যিনি অনুবাদ করে দিচ্ছেন, বাংলায় অনুবাদ করে দিচ্ছেন, তিনি হচ্ছেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা নূর মোহাম্মদ। এই যে আম্বায়ন চলছে ফজর নামাজের পরপরেই আম্বায়ন শুরু হয়েছে। আম্বায়নের পরে সকাল 10টা পর্যন্ত আম্বায়ন চলবে। এর মধ্যে কিন্তু যে সকালের যে নাস্তার বিরতি সেটি দেওয়া হবে। এরপরে আমরা জানতে পেরেছি যে সকাল 10টার সময় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ তিনি ইজতেমা ময়দান পরিদর্শন করবেন। ইমতিয়াজ, আপনাকে বলে রাখি সেটি হচ্ছে যে গত কয়েক দশক ধরেই কিন্তু এইখানে যে ইজতেমার আয়োজন করে আসছেন তাবলিগ জামাতের মুরব্বীরা বেশ ঐক্যবদ্ধভাবেই তারা এই ইজতেমা আয়োজন করে আসছেন। এবারই প্রথম কিন্তু তাদের যে নেতৃস্থানীয় যারা রয়েছেন তাদের দুভাগে ভাগ হয়েছে এবং এই এক ভাগের অর্থাৎ মাওলানা জোবায়ের যারা পন্থী রয়েছেন তারা আসলে এই 15 এবং 16 অর্থাৎ আজকে এবং আগামীকালকে তারা ইজতেমা পরিচালনা করবেন। পাশাপাশি এরপরে দুই দিন যে দিল্লির মাওলানা সাদ কান্দলভি তিনি আসলে তার যে অনুসারী রয়েছেন এবং তার যে নেতৃস্থানীয় তাবলিগ জামাতের মুরব্বীরা রয়েছেন তারা আসলে পরের 2 দিন অর্থাৎ 16 এবং 17
17 এবং 18 তিনি ইজতেমা পরিচালনা করবেন এবং এই যে ইজতেমা, সেই ইজতেমাকে ঘিরে কিন্তু ব্যাপকভাবে যে আইনশৃঙ্খলা বাহিনীর যেই কড়া নিরাপত্তা সেটি আসলে গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে বিগত কয়েক বছরের তুলনায় বিগত যে দিনগুলো রয়েছে সেই বিগত দিনের তুলনায় কিন্তু কয়েক গুণ নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে এবং এবারই প্রথম হেলিকপ্টার টহলের ব্যবস্থা করা হয়েছে র্যাবের পক্ষ থেকে। পাশাপাশি ড্রোন থাকছে, পাশাপাশি ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে তাদের যেই নিরাপত্তা তল্লাশি, সেই নিরাপত্তা তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি প্রতি বছরের ন্যায় ওয়াচ টাওয়ার, পাশাপাশি আর্চওয়ে এবং সিসি ক্যামেরা যে সংখ্যা প্রায় 550টি সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে এবার, অর্থাৎ নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কোনো ধরনের কোনো যে গাফিলতি সেটি আসলে তারা আসলে বলছেন যে কোনো ধরনের কোনো গাফিলতি বা কোনো ধরনের কোনো যে ফাঁক ফোকর সেটি আসলে রাখা হয় নাই। অর্থাৎ নির্বিঘ্নে এই যে 4 দিনের ইজতেমা, সেই 4 দিনের ইজতেমা নির্বিঘ্নে পালন করার জন্য মুরব্বীদের যাতে সারা দেশ এবং দেশ বিদেশ থেকে যে লাখো মুসল্লির এখানে জমায়েত হয়েছে টঙ্গী তুরাগ তীরে, যাতে করে কোনো ধরনের কোনো সমস্যা না হয় সেই ধরনের সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো এই মুহূর্তে আমরা ইজতেমার অপর প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মী শাহরিয়ার জামান দ্বীপ। আমরা এখন তার কাছে চলে যাব ইজতেমার আরও কিছু খবর জানার জন্য। ধন্যবাদ তামিম। সহকর্মী তামিম যেমনটি বলছিলেন যে ফজর নামাজের পরে আহ্বানের মধ্য দিয়ে কিন্তু এই বিশ্ব ইজতেমার 54তম যে বিশ্ব ইজতেমা সেটি শুরু হয়েছে এবং সকাল থেকে আমরা এখানে রয়েছি। আমরা যেটি দেখতে পেয়েছি যে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা এখানে গ্রহণ করা হয়েছে। যদি বলতে পারি যে ইজতেমায় প্রবেশের যে গেটগুলি রয়েছে সেই প্রত্যেকটি গেটে কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, এছাড়াও যারা এই ইজতেমা আয়োজন করছেন তাদের সদস্যদের কিন্তু আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে যদি একটু বলতে চাই যে গেটটি দিয়ে বিদেশি মেহমানরা প্রবেশ করবেন সেই গেটে কিন্তু নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি সেখানে আর্চওয়ে রয়েছে এবং যারাই ঢুকছেন প্রত্যেকের কিন্তু তল্লাশি করে ঢুকানো হচ্ছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি পুরো বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে যে মাঠটির মধ্যে বিশ্ব ইজতেমা হচ্ছে সেই মাঠের কিন্তু সিসিটিভির আওতায় আনা হয়েছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি পুরো বিশ্ব ইজতেমা ময়দানের আশেপাশে কিন্তু ওয়াচ টাওয়ার বসানো হয়েছে এবং কন্ট্রোল রুম বসানো হয়েছে এবং দেখতে পেয়েছি প্রত্যেকটি গেটে তাদের নিরাপত্তা জানিয়ে রাখতে চাই। বারবার এখানে যারা ইজতেমা আসছে তাদেরকে বলা হচ্ছে যে কোন রকম সমস্যা যদি সম্মুখীন হয় সেক্ষেত্রে তারা যাতে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করেন। এছাড়া একটু জানিয়ে রাখতে চাই যে এখানকার যে এখনকার পরিস্থিতি, যে আপনারা জানেন যে ফজর নামাজের পর আহ্বানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই ইজতেমা অংশগ্রহণ করতে অনেকে এখানে আসছেন। একটু জানিয়ে রাখতে চাই যে এখানকার নিরাপত্তা ব্যবস্থার কথা, যে এখানে আমরা দেখতে পেয়েছি যে পুলিশের সাজোয়াজান তৈরি আছে, পোশাকের পুলিশের পাশাপাশি কিন্তু সাদা পোশাকের পুলিশ সদস্যরা এখানে কাজ করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাবের একটি ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারের ছবি যতটুকু আমরা জানতে পেরেছি যে র্যাবের পক্ষ থেকে 10টি ওয়াচ টাওয়ার এবং পুলিশের পক্ষ থেকেও বেশ কয়েকটি ওয়াচ টাওয়ার, এছাড়া আমরা সাদা পোশাকের পুলিশ দেখতে পেয়েছি। এছাড়া কিন্তু যদি বলে রাখি যে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, র্যাবের পক্ষ থেকে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, পুলিশের পক্ষ থেকে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। অর্থাৎ এখানকার এই ইজতেমার নিরাপত্তার কথা যদি আমি বলতে চাই যে নিশ্চিদ্র নিরাপত্তা দিয়ে এবারে এই এখান থেকে আসলে আমার কাছে সর্বশেষ। দর্শক, 4 দিনের বিশ্ব ইজতেমার প্রথম দিনের সবশেষ খবরাখবর জানাতে ইজতেমার প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন তোহা খান তামিম এবং শাহরিয়ার জামান দ্বীপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি নির্বাচনের সময় নিজেদের প্রচারের চেয়ে গুরুত্ব দিয়েছিল আওয়ামী লীগের দুর্নাম করতে, এজন্য দেশের মানুষ তাদের বর্জন করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় জার্মানির মিউনিখে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থার মর্যাদা রক্ষা করা হবে। টানা 3য় মেয়াদে ক্ষমতায় এসে প্রথম বিদেশ সফরে এখন জার্মানিতে সরকার প্রধান। টানা 3য় মেয়াদে সরকার প্রধানের দায়িত্ব গ্রহণের পর 1.5 মাসের মাথায় প্রথমবারের মতো বিদেশ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন জার্মানির মিউনিখে। নিরাপত্তা সংক্রান্ত বিশ্বের থিঙ্ক ট্যাঙ্ক খ্যাত ফোরাম মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে অংশ নিতে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে তিনি জার্মানিতে পৌঁছান। সন্ধ্যায় মিউনিখের শেরাটন হোটেলে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় অংশ নেন সরকার প্রধান শেখ হাসিনা। চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান ইউরোপে বসবাসরত বাংলাদেশিরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে নিজেদের কারণেই ভরাডুবি হয়েছে বিএনপির। তাদের প্রচারণায় সবথেকে বেশি স্থান পেয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে গিবাদ গাওয়া, আওয়ামী লীগের বিরুদ্ধে
অপপ্রচার করা। কিন্তু বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ ক্ষমতায় থেকে তাদের উন্নয়নে যে কাজগুলি করেছে এটা তো মানুষই তার ফল ভোগ করেছে। এখন তারা নানা ধরনের কথা প্রচার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। আর এর পিছনে জামাত, বিএনপি সহ বেশ কিছু এই যে ঐক্যফ্রন্ট, তারা এই কাজটাই করে যাচ্ছে। দেশের উন্নয়নে অবিরত কাজ করে যাওয়ার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে দেয়া সব নির্বাচনী ওয়াদা পূরণ করা হবে। জনগণ আবার বিশ্বাস রেখেছে, আস্থা রেখেছে। একটানা তৃতীয়বারের মতো সরকার এসেছি, এটা কঠিন এভাবে আসা, তবু মানুষের আস্থা বিশ্বাস নিয়ে এসেছি, কাজে মানুষের জন্য কাজ করে যাব, এটাই আমার লক্ষ্য। সেজন্য আমি বলতে চাই, দ্য উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, but I have promises to keep and miles to go before I sleep and miles to go before I sleep. মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়া সহ শুক্রবার প্রধানমন্ত্রী অংশ নেবেন বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে। চলার পথ যত কষ্টই হোক। সময় সংবাদ, মিউনিখ, জার্মানি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ পরিচালনায় জনগণের সামনে নেতৃত্ব উপস্থাপন করতে না পারায় জাতীয় সংসদ নির্বাচনে বিরোধীদের ভরাডুবি হয়েছে। জার্মান টেলিভিশন ডয়েচে ভেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে, নিশ্চিত করেছে খাদ্য, চিকিৎসা সহ সব মৌলিক অধিকার। এ সময় এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হিসেবে এটাই তার শেষ মেয়াদ। Consecutive third term, and before that I was Prime Minister, so it's my fourth term, so I don't want to continue more. I think that everybody should take a break and then we can make accommodation for younger generation. Actually, you see, when you contest election, what people want to see, who is the leader, they couldn't present that. Actually, their lack of politics is mainly there, that they couldn't present any leadership that who will run the country. Become Prime Minister, first thing I decided that I will open up everything to the private sector. One thing is to ensure freedom of speech, ensure people's freedom of movement and right, and our first priority was to ensure food security. So country become self-sufficient in food. Then education, that is also very, very important. That is to keep peace in this country, a peaceful atmosphere, right? So, well, I've told you the people have every right to speak what they want to, but what is good for the country, good for the people, good for the girls, boys, or human being, that is my concern. And of course we will do that. একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেছেন 12টি আসনের বিএনপির প্রার্থীরা। এ নিয়ে এখন পর্যন্ত 74 প্রার্থী মামলা করলেন। বৃহস্পতিবার সকালে বিএনপির প্রার্থীরা হাইকোর্টের নির্বাচনী বেঞ্চে এসব মামলা দায়ের করেন। নির্বাচনী কেন্দ্রে বিভিন্ন অনিয়মের বিষয়ে মামলার নথিতে উল্লেখ করা হয়। বাদীপক্ষের আইনজীবীরা বলেন, বিভিন্ন অনিয়মের নথি হাতে পেতে সময় লাগায় মামলা দায়ের করতে বেশি সময় লেগেছে। এর মধ্যে নির্বাচনী বিরোধ নিষ্পত্তির জন্য 6টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। মামলা করার ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিয়েছি, যে নির্বাচনে আমরা উল্লেখ করেছি আমাদের পিটিশনে যে নির্বাচন 30শে ডিসেম্বরের আগেই অনেক জায়গায়, অধিকাংশ জায়গায় ব্যালট বাক্স আগে থেকেই ভরাট করা হয়েছে। নির্বাচনের দিন বিএনপির যে সমস্ত নির্বাচনে প্রার্থী সহ এজেন্টদেরকে নির্বাচন কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে, ভয়ভীতি দেখা হয়েছে। যারা কেন্দ্রে গেছেন তাদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। সাধারণ ভোটারদেরকে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে। নির্বাচনী বেঞ্চে বিএনপির প্রার্থীদের মামলা আইনগতভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে তারা এ পদক্ষেপ নিয়েছে। এ সময় ঐক্যফ্রন্টের গণশুনানি কর্মসূচিকে গণতামাশা বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। ডক্টর কামাল হোসেনের নাম উচ্চারিত হয় প্রধান বিচারপতি হিসাবে, তো সেটা কি গণশুনানি? সেটা তো গণতামাশা হয়ে যাবে।
আন্দোলনেও পরাজিত হয়, নির্বাচনেও পরাজিত হয়। তাদের সামনে নালিশের মামলা ছাড়া অস্তিত্ব টিকিয়ে রাখার আর কোনো পথ খোলা থাকে না। এইসব করে হতাশ কর্মীদের চাঙ্গা রাখাই হলো তাদের উদ্দেশ্য। মামলা হচ্ছে, অসুবিধে কি? মামলা তো তারা করবেই, আর মামলা হলে মামলা আমরা ফেস করব। বরগুনার হরিণঘাটা লালদিয়া সংরক্ষিত বন থেকে অবাধে উজাড় হচ্ছে গাছ। এতে হুমকির মুখে পড়েছে পরিবেশ। অভিযোগ রয়েছে বন বিভাগকে হাত করে প্রতিনিয়ত বন থেকে গাছ কাটছে একটি চক্র। তবে বরাবরের মতো জনবল স্বল্পতার দোহাই বন বিভাগের। রিপন মালিক ক্যামেরায় বিস্তারিত এম এ আজিমের রিপোর্ট। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বরগুনার পাথরঘাটা সমুদ্র উপকূল জুড়ে গড়ে তোলা হয়েছে হরিণঘাটা লালদিয়া সংরক্ষিত বনাঞ্চল। সংরক্ষিত বনে প্রবেশ নিষেধ হলেও বনে ঢুকতেই হাতে দা সহ দুজনের সাথে দেখা। তাদের দাবি, জ্বালানি কাঠ সংগ্রহের জন্য বনে এসেছেন। সরকারি বন, এটা ঢোকার জন্য নিষেধ, কিন্তু আমরা ওইলে রান বুকির দিয়ে আমরা এই জায়গায় থাই তো জালবাই এই জায়গায়। এই জন্য জ্বালানি কাঠ সংগ্রহের নামে প্রতিনিয়ত যে বনের বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেওয়া হয় তার ছাপ পড়ে আছে পুরো বন জুড়ে। সদ্য কেটে নেওয়া গাছের গোড়া ও কাটা গাছ পড়ে আছে বিভিন্ন স্থানে। বনের কিছু দূর যেতেই পাওয়া গেল আরেক দলকে। তাদের দাবি, সামান্য টাকা বা বাজার করে দিলেই বনরক্ষীরা ম্যানেজ হয়ে যায়। এই তো বোর্ডে মনে করেন খাবার মাছ টাছ দি ফুর্তি আনন্দ এই দুগো দাউর বোর্ডের তো টোকাই কাজ করে ইয়া খেত কামার, কিন্তু এখন দুগো ডান্স হয়ে যাবো, ওই জন্য দুগো ওই হুব না লাকড়ি আমরা ওই হুলাম ওই ডেনেতে আসি। তবে জনবল স্বল্পতার দোহাই দিয়ে বনদস্যুদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে বলে জানান বন বিভাগের এই কর্মকর্তা। বাধা আমরা দিচ্ছি, আমাদের জনবল যেমন 10,000 একর উপরে হলো লালদিয়া চরটা, সেখানে জনবল আছে 6 জন। ওরা অনেক সময় না বলে ঢুকে পড়ে, সেটা আমরা ধরা পড়লে আমরা ঠিকই বন মামলা দেই, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেই। এইটা একেবারে ওপেন ওইভাবে না। বরগুনার পাথরঘাটা উপজেলায় প্রায় 20,000 হেক্টর বনভূমি পাহারার জন্য 26 জন বন কর্মকর্তা ও কর্মচারী রয়েছে। ভূমি ব্যবস্থাপনার নির্দেশ অনুযায়ী একটি দেশের 25% বনভূমি থাকা দরকার। বন বিভাগের দাবি, বাংলাদেশে বনভূমির পরিমাণ 17%। সে হিসেবে এখনো 8% বনভূমি দরকার এদেশে। তবে নতুন করে বনায়ন তো দূরের কথা, যা আছে তা রক্ষায় উদাসীন বন বিভাগ। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। বাগেরহাটে সন্ত্রাসীদের বোমা হামলায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাজা মঈনুদ্দিন আখতার নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় রামপাল উপজেলায় এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ জানায়, রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উজলকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খাজা মঈনুদ্দিন আখতার ভরসাপুর বাজারের ভেতরে এক ব্যক্তির সাথে কথা বলছিলেন। এ সময় একদল অজ্ঞাত সন্ত্রাসী পিছন থেকে তার উপর বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। সন্ত্রাসীদের ছোড়া বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে চারদিকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মঈনুদ্দিনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হঠাৎ খুব একটা আওয়াজ, ঠিক আছে, মোড় কাঁপে গেছে, দেখি ধুমা হয়ে গেছে। পরে দেখি কি যে উনি জড় হয়ে গেছে, যে দেখি যে আক্তার চেয়ারম্যান মাটিতে পড়ে আছে বুটে, আর ওনার পিঠে এত বড় জায়গা নিয়ে মানে উড়ে গেছে এরকম। সাবেক চেয়ারম্যান ছিল এবং যে কোনো বিপদে যে কোনো স্বার্থের ইস্যু সে সব জায়গায় যাতেন। এখন সে মারা যাতে আমরা শক্তি হারায় ফেলাইছি এবং আমাকে মুখের ভাষাও হারায় গেছে। আমি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। আমার স্বামী নির্দোষী মানুষ, কোনো জয় ঝামেলার মধ্যে যায় না। লালমনিরহাটে ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, হাতীবান্ধা উপজেলার ওই শিক্ষার্থী বাড়ির পাশে মুদির দোকানে যাচ্ছিল। এ সময় একই এলাকায় বখাটে জাহেদুল ও তার খালতো ভাই আয়নাল মেয়েটিকে নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে পালিয়ে যায়। পরে মেয়েটির স্বজন ও এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থা অবনতি হয়, তাকে সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনায় নির্যাতিতার স্বজনরা বাদী হয়ে দুজনকে আসামি করে হাতীবান্ধা থানায় মামলা করেন। এরপরেই পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত জাহিদুলকে গ্রেফতার করে পুলিশ। অপরজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।
জাহিদুল আর আয়নাল বসিয়েছিল। পিছন দিকে আসিয়া কলার গাছ আছে কয়টা, ভুট্টা বা ওই জায়গায় ভুট্টা গাছও আছে রাস্তার পাশে। আমার মেয়েকে নির্যাতন যেভাবে করছে, আমি আপনাদের কাছে আমি সূক্ষ্ম বিচার চাই। এদের বিচার দেখে যেন আর 2-4 গ্রাম ছেলে মেয়ে তারা বাবা মার জন্য সতর্ক হয় এবং ভালো শাসন করে। তার একটা যৌন নির্যাতনের ইতিহাস দেয় এবং আমরা তাকে ভর্তি করাই এবং সে চিকিৎসাধীন অবস্থায় আছে এবং পরবর্তীতে মেডিকেল বোর্ড গঠন করে তাকে পরীক্ষা নিরীক্ষা করা হবে। পরীক্ষা নিরীক্ষা হওয়ার পরে আমরা ফাইনাল রিপোর্ট প্রদান করব। সমতল ভূমিতে চা চাষ করে সফল হওয়া যায় এমন কল্পনা কখনো কেউ করেনি, অথচ অকল্পনীয় এই ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছে পঞ্চগড়ের চাষিরা। জেলার একরের পর একর জমি চায়ের সবুজ পাতায় ছেয়ে গেছে। চা চাষ আরও সম্প্রসারিত করতে গড়ে উঠেছে কয়েকটি সমবায় সমিতি। সরকারের উদ্যোগে চা চাষিদের প্রণোদনা ও প্রশিক্ষণ সহ বিভিন্ন সহযোগিতা করার কথা জানায় চা বোর্ড। পঞ্চগড় প্রতিনিধি আব্দুর রহিমের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। দেড় যুগ আগেও পঞ্চগড়ের কয়েক হাজার একর পতিত জমি গোচারণ ভূমি হিসেবে ব্যবহার হতো। 1995-96 সালে ভারতীয় সীমান্ত এলাকা জুড়ে চা চাষ শুরু হলে বাংলাদেশও চা চাষের সম্ভাবনা নিয়ে ইতিবাচক রিপোর্ট দেয় চা বোর্ড। 2000 সালে 454 একর জমিতে পরীক্ষামূলক TTCL ও কাজী অ্যান্ড কাজী নামে দুটি প্রতিষ্ঠান সর্বপ্রথম চা চাষ করে সফলতা পায়। এর পরপরই জেলার অন্যান্য কৃষকরাও নিজ জমিতে চা চাষ শুরু করেন। চা চাষিদের ন্যায্য মূল্য সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্তি নিশ্চিতে বর্তমানে স্থানীয় চা বোর্ডের নিবন্ধিত 5টি সমিতি রয়েছে। এর সদস্য সংখ্যা প্রায় 2000। এসব সমিতির সঙ্গে যুক্ত থেকে কর্মসংস্থানের সুযোগ পাওয়ায় আর্থিকভাবে সচ্ছল হয়েছেন অনেকে। কাজ করে যা আয় হয় আমরা খুব ভালো সংসার চলতেছে। সমিতি হওয়াতে আমরা অনেক সুন্দরভাবে আবাদ করতেছি, পাতে লাগাইছি, এতে আমাদের অনেক লাভজনক। সমিতিদের কাছ থেকে আমরা সরাসরি নগদ অর্থে আমরা চা পাতা কিনে নিই এবং এই চা পাতা কিনে নেওয়াতে এবং সমিতিগুলো এইভাবে আমাদেরকে চা দেওয়াতে তারা অনেক স্বাবলম্বী এবং অনেক লাভবান হচ্ছে। স্থানীয় চা বোর্ড জানায় চলতি মৌসুমে প্রায় 75 লাখ কেজি মেট্টি উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বর্তমান সরকারের অধীনে এই পঞ্চগড়ে একটি প্রকল্প চালু রয়েছে এই ক্ষুদ্র পর্যায়ে চা চাষ সম্প্রসারণ নিমিত্তে। এই প্রকল্পের আওতায় নিবন্ধিত চাষিদেরকে স্বল্প মূল্যে চা চারা সরবরাহ করা হচ্ছে এবং তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং যে কারিগরি সহায়তা সেটা অব্যাহত রয়েছে। পঞ্চগড় জেলা চা বোর্ডের তথ্য মতে জেলায় বড় চা বাগান 7টি, মাঝারি 15টি ও ক্ষুদ্র 592টি নিবন্ধিত চা বাগান রয়েছে। এর বাইরে প্রায় 3000 ক্ষুদ্র চাষি নিজ উদ্যোগে চা চাষ করছেন। সময় সংবাদ, পঞ্চগড়। পটুয়াখালীতে শুরু হয়েছে 3 দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। গতকাল দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ সম্মেলনের উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজি। এতে অংশ নেন বরিশাল বিভাগের কমিশনার রামচন্দ্র দাস, জেলা প্রশাসক মোহাম্মদ মহিউল ইসলাম চৌধুরী, পটুয়াখালী সরকারি কলেজের উপ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শাহ আলমগীর সহ স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। এর আগে জেলা শিল্পকলা একাডেমি থেকে একটু র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সম্মেলন চলবে আগামী 16 ফেব্রুয়ারি পর্যন্ত। বসন্ত বরণ উপলক্ষে রংপুরে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। গতকাল দুপুরে নগরের RCCI স্কুল অ্যান্ড কলেজ মাঠে উৎসবের উদ্বোধন করেন রংপুর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ডক্টর AKM সিরাজুল ইসলাম। রং বেরঙের পোশাক পরে বাসন্তী সাজে পিঠা উৎসবে যোগ দেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অভিভাবক ও নানা শ্রেণী পেশার মানুষ স্কুল প্রাঙ্গণে পিঠার পসরা সাজিয়ে বসে 18টি স্টলে। এতে হৃদয় হরণ, মালপোয়া, গোলাপ, তাল, ছানাসহ নানা দেশি পিঠা বিক্রি করা হয়। স্টলে স্টলে ঘুরে পিঠার স্বাদ নেন দর্শনার্থীরা। অনেক নাম না জানা পিঠার সঙ্গে পরিচিত হতে পেরে খুশি শিক্ষার্থীরা। প্রথম বসন্তের পরের দিনই আমাদের পিঠা উৎসব, তাও আবার স্কুলে সবাই অনেক একসাথে সবাই এনজয় করতে পারছি। আমরা খাবো, সবাই মিলে আনন্দ করবো অনেক। তো এখানে আসি দেখতেছি আরো অনেক ধরনের পিঠা আছে, এক একটা আছে ঢাকাইয়া, নোয়াখাইলা, ওদের এক একজনের আইটেম আছে। আমরা যখন ছোট ছিলাম তখন মা খালারা, বড় বোনরা যে আমাদেরকে পিঠা খাওয়াইতো, দেখা যেত যে সেই কথাটা আসলে মনে পড়ে গেল। পিঠা আমাদের সংস্কৃতির একটা অংশ, তাই আমরা মনে করি আমাদের সন্তানদেরকে পিঠা সম্বন্ধে তাদেরকে জ্ঞান দেওয়ার জন্য আজকে পিঠা মেলা করা হচ্ছে। বাংলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার।
রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল এখন পরিত্যক্ত ভবনে পরিণত। চিকিৎসা সেবা শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা। 1200 রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে বিভিন্ন হাসপাতালে। গাজীপুরে সুতার কারখানায় আগুন, পুড়ে গেছে সব মালামাল। 15টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। আমবানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হলো 4 দিনের বিশ্ব ইজতেমা। এক পক্ষের মাঠ ছাড়া ও অন্য পক্ষের আসার সময় নিরাপত্তা নিয়ে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থার মর্যাদা রক্ষা করা হবে। জার্মানিতে প্রবাসীদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী বললেন, নিজেদের কারণে বিএনপির ভরাডুবি। এবং জাতীয় নির্বাচনে অনিয়মের অভিযোগে এ পর্যন্ত 74 বিএনপি প্রার্থীর মামলা আইনগতভাবে মোকাবেলা করা হবে বললেন ওবায়দুল কাদের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।